আসসালামু আলাইকুম। হলিডে এক্সপ্লোরার চ্যানেলে ব্লগ 31 এবং এপিসোড 6-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। এই পর্বে আমরা সাজেক থেকে দীঘিনালা যাবার পুরো রাস্তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে একটি ভিডিওতে শেয়ার করব এবং এখানে থাকবে আপনার টোটাল সাজেক থেকে দীঘিনালা যাওয়ার 2.5 ঘন্টার যে রাস্তা, তার মেজর যেই ক্রিটিক্যাল পয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা ক্রোনোলজিক্যালি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সাজেকের সব ধরনের অ্যাক্টিভিটি শেষ করে এখন অলরেডি চেকিংয়ের যেই ফর্মালিটিসগুলো আছে এগুলো শেষ করে এখন সাজেক থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তো সাজেক থেকে বের হওয়ার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে রিসোর্টটা আছে সেটা আপনারা দেখলেন এবং স্টোন গার্ডেন ক্রস করে এখন আমরা একদম সাজেকের যেই সাইডটা সেখান থেকে এখন আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে করে। এখানে সিরিয়ালি সব গাড়িগুলো যাওয়ার কথা, তবে কিছু কিছু ড্রাইভাররা মাঝে মাঝে ওভারটেক করে, যেটা আসলে উচিত না। তো সব পর্যটকরাই কিন্তু একসাথে যাত্রা শুরু করে সাজেক থেকে ফেরার পথে এবং যাত্রাটা কিন্তু আর্মির যে স্কোয়াড তারা কিন্তু সামনে এবং পেছনে গার্ড দিয়েই কিন্তু ট্যুরিস্টদের এখান থেকে নিয়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এখন যাত্রা শুরু করেছি এবং আমরা আছি এখন আমাদের যেই ট্যুরিস্ট জিপ বা চাঁদের গাড়িও আপনারা বলতে পারেন সেটার ছাদে। আর সব সময় কিন্তু আপনার এই রাস্তায় আপনাদের ড্রাইভার বা আপনাদের এখানে যারা হচ্ছে আর্মির যারা সিকিউরিটি প্রোভাইড করে ছাদে কিন্তু সবসময় ওঠা যায় না। যেই সব জায়গায় ওঠা যায় বা যেসব জায়গায় চেকিংয়ের প্রবলেম হয় না সেই সব জায়গায় আপনাদের ড্রাইভারদেরকে আপনারা যদি বলেন যে আমরা ছাদে উঠতে চাই, তারা আপনাদেরকে সিগন্যাল দেবে বা জানাবে যে কখন আপনি ছাদে উঠতে পারবেন আর কখন ছাদে উঠতে পারবেন না। আর সাজেক থেকে নামার পথে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাজার বা শপস বা মার্কেট আছে যেখানে এখানকার লোকালরা হয়তো কেনাকাটা করে বা তাদের দৈনন্দিন যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো পরিচালনা করে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাজেকে যাওয়ার যে মানে সার্ভিসগুলো বা পানির যে গাড়িগুলো সেগুলো কিন্তু এখন সাইড করে দাঁড়িয়ে আছে, কারণ তারা হয়তো কোনো আপডেট পেয়েছে বা আর্মির স্কোয়াড যারা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে ট্যুরিস্টদেরকে, তারা হয়তো এই নির্দিষ্ট সময়টায় বোথ সাইডের গাড়িগুলো চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দেয়, যার কারণে হয়তো তারা দাঁড়িয়ে আছে। কারণ কন্টিনিউয়াসলি যদি দুই সাইড থেকে গাড়ি চলে এখানে কিন্তু দুর্ঘটনার একটা প্রবল সম্ভাবনা থাকে, যার কারণে যখন হচ্ছে ট্যুরিস্টদের যাওয়ার সময় এই সময় তারা এই রাস্তাটাকে হয়তো ওইভাবেই মেনটেন করে। যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম একটা এক্সট্রিম কার্ভ এখন আমাদের সামনে এবং কার্ভ প্লাস সাথে কিন্তু হিউজ একটা স্লোপ। মানে এখানে আপনি মানে প্রপারলি যদি গাড়ি কন্ট্রোল করতে না পারেন তাহলে নিশ্চিত এই 100 ফুট নিচে খাদে আপনাকে দুর্ঘটনার শিকার হতে হবে। আর এই যে সিএনজি গাড়িগুলো যেগুলো যায় এগুলো আসলে আমার কাছে খুব ভয়ঙ্কর লাগে, কারণ এদের আসলে ব্রেকিং ক্যাপাসিটি বা ইঞ্জিনের ক্যাপাসিটি কিন্তু খুবই কম। তো এরা আসলে এই রাস্তাগুলো যেভাবে দাপিয়ে বেড়ায় এটা আসলে আমি যেহেতু পার্সোনালি ড্রাইভ করি বেশ 10-15 বছর ধরে, তো আমি আসলে এগুলো কোনো দিনই আপনাদেরকে রিকমেন্ড করবো না। অনেকে থাকে যে আপনার হয়তো আপনারা আসছেন এখানে কম পার্সন, মানে হয়তো 2 জন বা 3 জন, তারা চেষ্টা করে যে এই সিএনজিগুলো নিয়ে যাতে ফিজিবিলি কম খরচে আসতে পারেন। বাট এই সিএনজিগুলোকে আমি কোনোভাবেই রিকমেন্ড করবো না, কারণ এই সিএনজিগুলোর আসলে মেকানিক্যালি স্ট্রেংথ খুব কম, ব্রেকও খুব দুর্বল থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন সাজেকে আসবেন আপনারা তো অবশ্যই ট্যুরিস্ট হিসেবে জায়গাটা এনজয় করতে আসবেন। সিএনজির থেকে কিন্তু আসলে কোনো ভিউ খুব একটা পাওয়া যায় না, মানে আপনি খোলা জিপ বা আদার যে ভেহিকেলগুলো আছে সেগুলোর থেকে যেই ধরনের ভিউ পাবেন সিএনজিতে কিন্তু সেই তুলনায় কোনো ভিউই আপনি পাবেন না। এবং ইঞ্জিনের যে শব্দ সেটা খুব বিরক্তিকর হবে, কারণ ছোট একটা বাহন এখানে ইঞ্জিনের উপরে খুব স্ট্রেস পড়ে, এই নয়েজ পলিউশনটা আপনি আসলে মানে খুব একটা এনজয় করতে পারবেন না। তো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা যদি কম পপুলেশন হন সিএনজি না নিয়ে অন্তত ছোট জিপ পাওয়া যায় সেগুলো ট্রাই করতে পারেন। আদারওয়াইজ অনেক সময় দেখা যায় যে আপনারা যেখানে জিপ স্টেশন আছে সেখানে অনেকেই যদি আপনার জিপের ক্যাপাসিটি ফুলফিল না হয় তারা শেয়ারে আপনাদের সাথে হয়তো আপনারা কোনো একটা টিমের সাথে ট্যাগ হয়ে যেতে পারেন। যে টিম আপনার পছন্দ হয়, সাপোজ আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, ফ্যামিলি আছে এরকম কোনো টিমের সাথে হয়তো আপনি অ্যাটাচ হয়ে গেলেন। আর এটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট একটা সলিউশন, কারণ এই সিএনজিগুলো কোনোভাবেই এখানে সেফ না।
হ্যাঁ। আর যেহেতু এটা একটা ছোট যানবাহন, এটা মানে কোনোভাবে আপনি এখানে পাবেন না, কমফোর্ট পাবেন না। দেখতেই পাচ্ছেন পাহাড়ি উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা এবং স্লোপ, এই জায়গাগুলোতে এই স্পটটা একটু খেয়াল করেন। এখানে যদি আপনি ব্রেক করতে না পারেন আপনার সিচুয়েশনটা কী হবে। আরও মেজর সমস্যা হচ্ছে এই রাস্তাগুলো এক্সট্রিম ডেঞ্জারাস, এবং এই রাস্তাগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙাও আছে। তো দেখা যায় যে এক্সট্রিম যেই সিচুয়েশন তার আসলে সব ধরনের নেগেটিভ ইম্প্যাক্টগুলোই আপনি এই সাজেকের রাস্তায় পাবেন। দেখতে পাচ্ছেন আমি আগেও যেটা বলছিলাম যে লোকাল গাড়িগুলো কিন্তু সাইড করে দাঁড়িয়ে আছে যাতে আমাদের যে ট্যুরিস্টরা তারা ইজিলি আসতে পারে। আর এখানকার যারা স্থানীয় তাদের মূল ট্রান্সপোর্ট হচ্ছে বাইক। এই যে একটা বাইক আপনারা বামে দেখতে পাচ্ছেন, মুরগি ট্রান্সপোর্ট করছে। এটা সম্ভবত সাজেকের হোটেল বা রিসোর্টগুলোয় এরা মুরগি নিয়ে যাচ্ছে, এবং এই বাইকই কিন্তু মূলত এখানকার যারা লোকাল তাদের চলাচলের প্রায় মেইন বাহন। আর চাঁদের গাড়ির কিছু সার্ভিস তারা নেয়, যারা ফ্যামিলি বা মহিলারা যারা আছে এখানকার লোকাল তারা ওই চাঁদের গাড়িতে করে চলাচল করে, তবে ট্যুরিস্টদের কিন্তু ওই চাঁদের গাড়িতে নর্মালি নেয় না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালে বিভিন্ন জায়গায় কিন্তু যারা লোকাল তাদের কিছু ঘর দেখা যাচ্ছে, খুবই ঠান্ডা এবং সুন্দর পরিবেশে। বামে একটা রাস্তা দিয়ে কিন্তু উপরের দিকে একটা ঘরে ঢোকার প্রবেশ পথ, এবং পুরো সাজেক জুড়েই কিন্তু প্রচুর কলা, তরমুজ এবং এই ধরনের যে ফলের বাগান এটা ন্যাচারালি পাওয়া যায়। হ্যাঁ, চাষও করে, চাষ করে না তা না, বাট এই যেই ফলের গাছগুলো এগুলো মূলত একটার থেকে আরেকটা গাছ খুব ইজিলি এবং অটোমেটিক্যালি মূলত হয়, যার কারণে দেখা যায় যে এগুলো আসলে মানুষ চাষ না করলেও পাহাড়ে অঢেল পরিমাণে গাছ থাকে। হ্যাঁ, আর আমরা যেটা জানি যে কলা গাছের কিন্তু ওই গোড়ার থেকে অটোমেটিক্যালি আরেকটা গাছের যে চারা সেটার সৃষ্টি হয়, যার কারণে কলা গাছ কিন্তু খুব দ্রুতই প্রজনন করতে পারে। হ্যাঁ, বা ওই যেটাকে বলি আমরা যে বনায়নটা খুব দ্রুতই হয়ে যায়। এই যে আরেকটা জিপ আপনারা দেখতে পাচ্ছেন, এই জিপের কিন্তু ক্যাটাগরি 10+, প্রায় 12 জন এরা নেয়, এবং এক একটা সিটে তারা 3 থেকে 4 জন করে বসায়। এটা আসলে মানে খুব একটা কমফোর্টেবল হয় না। তো এই জিপে যারা আপনারা আসবেন তারা চেষ্টা করবেন যে এক একটা সিটে 3 জন করে বসে আসার জন্য। এভাবে যদি ক্যালকুলেশন করে আপনারা গাড়িগুলো নেন, এবং গাড়িগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা গাড়ির সিটগুলো একটু দেখে নেবেন, কারণ এগুলো আসলে ম্যানুয়ালি তৈরি করা, যার কারণে যে প্রত্যেকটা গাড়ির কিন্তু লেগ স্পেস এক একটার এক এক রকম। হ্যাঁ, কিছু গাড়ি দেখবেন যে আপনি বসলে, সেম মডেলের গাড়ি, কিছু গাড়ি আপনি বসলে দেখবেন যে আপনার লেগ স্পেস একদম পা ঠেকে যাচ্ছে। হ্যাঁ, আবার কিছু গাড়ি দেখবেন যে আপনার লেগ স্পেস মোটামুটি ভালো, হয়তো সবগুলো সিটেই বা সবগুলো রোতে লেগ স্পেস ভালো হয় না, কিন্তু একটা রো অন্তত পাবেন যেখানে আপনার লেগ স্পেসটা ভালো থাকে। এটা হলে হয় কি, আমরা যদি একটা সাপোজ একটা টিম যাই, 7 জন বা 6 জনের একটা টিম যাই, সেখানে সবাই তো আসলে এক বডি স্ট্রাকচারের হয় না, কেউ লম্বা হয়, কেউ মিডিয়াম সাইজের হয়, কেউ একটু শর্ট হয়। তো এই টিমের ভিতরে যখন লম্বা কেউ থাকে তাদেরকে অন্তত আমরা ওই সিটগুলো দিলে তারা একটু কমফোর্টেবলি বসতে পারে। হ্যাঁ, মানে যেহেতু একটা টিমে আপনারা যাবেন বা গ্রুপে যাবেন, তখন অন্তত এই জিনিসগুলো কনসিডার করে একটা ভালো একটা কমফোর্টেবল জার্নি আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমার আরেকটা রিকমেন্ডেশন থাকবে যে আপনারা যখনই এই ট্যুরিস্ট গাড়িগুলো রেন্ট করবেন, রেন্ট করার সময় আগে গাড়ি দেখবেন। মানে এই আপনারা আগের ব্লগেও দেখেছেন যে জিপের যে সমিতি সেখান থেকে আসলে দিয়ে দেওয়া হয়, প্যাকেজ আকারে জিপগুলো ভাড়া দেওয়া হয়। তো ভাড়া দেওয়ার আগে অবশ্যই আপনারা ড্রাইভার এবং গাড়িটা ভালো মতো দেখে নেবেন, মানে গাড়িটা খুব বেশি পুরন লক্কর ঝক্কর গাড়ি যেন না হয়। আর ড্রাইভারের বয়সটাও একটু দেখে নেবেন, খুব বেশি ইয়াং অথবা হচ্ছে গিয়ে টিনেজার ড্রাইভার আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার। মিনিমাম যাতে 10-12-15 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকে সেই ড্রাইভারের, হতে পারলে ভালো। আর এই সিটগুলো যেটা বলছিলাম যে একটু নিজে চেক করে নিলেন। আর সিটের ব্যাপারে আরেকটা ইস্যু থাকে যে কিছু কিছু জিপ আছে সেটার ভিতরে আপনি দেখবেন যে সিট, মানে এগুলো তো আসলে বেঞ্চ টাইপের একটা সিট হয়, তো সেখানে আসলে বসার যে কমফোর্টেবল ফোম বা গদি, এই জিনিসগুলো আসলে কয়েকটা জিপে আমরা দেখেছি যে নাই। হ্যাঁ, একদম ডাইরেক্ট কাঠের তক্তার উপরে বসার ব্যবস্থা। তো এটাও আসলে খুব ম্যাটার করে আপনি যখন এই রাস্তাগুলো জার্নি করবেন। তো সিটগুলো দেখার সময় অন্তত ওই কমফোর্টেবিলিটির জন্য হলেও আপনি সিটের যে ওই ফোম বা গদি বা যেটাই আপনি বলেন সেই জিনিসটা একটু চেক করে নেবেন, যাতে এই জিনিসগুলোর জন্য আপনাদেরকে প্রবলেমে পড়তে না হয়।
সিটের বিষয়টা যেহেতু আপনারা বুঝতেই পারলেন, আর আরেকটা বিষয় থাকে যে আপনারা যেই ট্যুরিস্ট জিপগুলো নেবেন অবশ্যই লক্ষ্য করবেন সেখানে কি তিরপল আছে কিনা। হ্যাঁ, তিরপলের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই ট্যুরিস্ট জিপগুলোর আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ওই ওয়াটারপ্রুফ বা ওই তিরপলগুলো প্রতিটা জিপেই থাকে। তো ওই তিরপলগুলো কি আছে কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে সাজেকের এই জোনটাতে কিন্তু হঠাৎ করে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টি নামলে যেটা দেখা যায় যে ছাদে কিন্তু লাগেজগুলো থাকে, কারণ নিচে যে বসার জায়গাগুলো সেগুলো খুবই কম্প্যাক্ট এবং ওখানে কিন্তু ব্যাগ ট্যাগ রাখার খুব একটা সুযোগ নেই। হ্যাঁ, খুব আটোসাটোভাবেই সবাইকে ওখানে বসতে হয়। তো মালামালগুলো কিন্তু কিছুটা অংশ ছাদে তারা হচ্ছে ওই তিরপলটা দিয়ে প্যাক করে রাখে, যাতে বৃষ্টি আসলে সেটা না ভিজে। তো গাড়িগুলোতে যদি তিরপল না থাকে বা ভালো কোয়ালিটির তিরপল না থাকে তখন কিন্তু লাগেজগুলো ভিজে যায়। তো এই জিনিসগুলো যদি সময় হয় বা আপনারা গাড়িটা নেওয়ার আগে যদি দেখে নিতে পারেন তাহলে খুব ভালোভাবেই আপনারা সাজেকের এই জিপগুলোতে জার্নি করতে পারবেন। বেশ কয়েকটা জায়গায় আপনারা দেখতে পারবেন যে যানজটের সৃষ্টি হয়, যার কারণ আপনার হচ্ছে অপোজিট সাইড থেকে কিন্তু ট্যুরিস্টদের যে স্কোয়াডগুলো আসে সেগুলোকে পাস করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আমাদের যারা আর্মি সদস্য আছে তারা কিন্তু একটা জায়গায় বা একটা বাজারে সেই গাড়িগুলোকে পাস করার জন্য দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করে, যাতে রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়। হ্যাঁ, তো এরকমের কয়েকটা স্পট আপনারা অবশ্যই পাবেন, যেখানে আপনি দেখতে পাবেন যে প্রচুর পর্যটকদের যারা আসছে সাজেকের দিকে তাদের গাড়িগুলোকে আপনারা ওই কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে পাস করবেন। আর সাজেকের যে রাস্তাটা এখানে কিন্তু সব জায়গায় কিছু কিছু ভাঙাচোরা আছে, যার কারণে যারা নতুন ড্রাইভ করবেন এখানে তাদের একটু বেগ পেতে হবে এই ভাঙাচোরাগুলোর জন্য। কারণ দেখা যায় যে কোনো একটা স্লোপে যেখানে আপনি যে স্পিডটা ধরে রেখে উপরের দিকে উঠবেন সেখানেই ভাঙাচোরা চলে আসলো। তো সেই ভাঙাচোরার কারণে যদি আপনি এক্সট্রিম লেভেলের ব্রেক করেন তখন আপনার ইঞ্জিনের উপরে আসলে স্ট্রেস পড়ে যায়। আর যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আপনার ওই সাজেকের যারা লোকাল বা এখানে যারা বসবাস করে তাদেরই মুভমেন্টগুলো এখানে হয়। তো এই বাইকগুলো কিন্তু রাস্তায় খুব মানে সচেতনতার সাথে ড্রাইভ করতে হবে, কারণ এই টার্নিং পয়েন্টগুলো বা মোড়গুলো যেখানে আছে সেখানে কিন্তু অপোজিট থেকে যদি গাড়ি হঠাৎ করে চলে আসে সেখানে যদি মানুষ কেউ ঘাবড়ে যায় মেজর একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আর মাশাআল্লাহ খুব চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। আর আশা করি এই সাজেক সিরিজের মাধ্যমে সাজেকের রাস্তাঘাট এবং বিস্তারিত কিছু বর্ণনা বা তথ্য আপনাদের সাথে আমরা তুলে ধরতে পেরেছি। তো আমাদের সাথেই থাকুন এবং আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু ভিডিও এবং হচ্ছে কি ইনফরমেশন আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো সাজেক সিরিজের এটাই শেষ পর্ব। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকুন।